খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ ৮ তারিখ সোমবার। জানাবো আজকের বাছাই করা ৯টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। রাজ্য সরকারের অনুমোদনে বাবরি মসজিদ হচ্ছে, মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী খোঁচা শ্রমিক ভট্টাচার্যের। বিধায়ক পদ ছাড়ছি না, ইস্তফার কোনো প্রশ্নই নেই। বাবরি মসজিদের শিলান্যাসের পরে সুর বদল করলেন হুমায়ুন। আসাদুদ্দিন ওয়েসির এআইএমআইএম এর সঙ্গে জোট বাংলায় ঘোষণা করলেন হুমায়ুন কবির। আহ্বান আইএসএফ বাম কংগ্রেসকেও। বাংলা এক হলে ভারত হিন্দু রাষ্ট্র হবে, ব্রিগেড থেকে বার্তা বাগেশ্বর ধাম সরকারের। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করার হুমকি দিচ্ছিলেন বিবাহিত প্রেমিকা, আত্মঘাতী বালুরঘাট থানার সিভিক ভলান্টিয়ার। বউবাজারে ভেঙে পড়ল পুরনো চারতলা বাড়ির একাংশ, আহত এক প্রৌঢ়। ঘটনাস্থলে যান মেট্রোর আধিকারিকেরা। বাড়ির সামনে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ নোদাখালীতে, দেহ উদ্ধার করল পুলিশ, আটক এক। জাল নোট পাচারের অভিযোগে গ্রেফতার নদিয়ায় বিজেপি নেতা, খোঁচা তৃণমূলের। নামছে তাপমাত্রা, আগামী 7 দিনে কেমন ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে, বৃষ্টি হবে জানালো আবহাওয়া দপ্তর। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারকে নিশানা শ্রমিক ভট্টাচার্যের। তিনি বলছেন, রাজ্য সরকারের অনুমোদনে বাবরি মসজিদ হচ্ছে। পশ্চিমবঙ্গে বাবরের শাসন চলছে। এই সরকার হিন্দু বিরোধী সরকার। এই সরকার ভারতীয় মুসলিমদেরও পক্ষে নয়, মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নবাদের পক্ষে। বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ভারতবর্ষের মাটিতে, শ্রীকৃষ্ণের মাটিতে গীতাপাঠ হবে, তা তো স্বাভাবিক ব্যাপার। এর জন্য সংঘবদ্ধ হতে হচ্ছে মানুষকে, আর তার জন্যই নানা রকম সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা ঠিক কেমন। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শ্রমিক ভট্টাচার্য আরও বলেন, এই সরকারের মুখ্যমন্ত্রী বাংলাদেশি হিন্দু, উদ্বাস্তুদের বিরোধী সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মনে করছেন এটি একটি পৃথক দেশ, আর তিনি সেই দেশের প্রধানমন্ত্রী, কিন্তু বাস্তবে তো তা হতে পারে না। রাজ্য সরকার বাংলার মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করছে বলেও আক্রমণ জানিয়েছেন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলছেন, পশ্চিমবাংলা বিভাজনের শিকার হয়েছে হিন্দু মুসলমানের নেতৃত্বে। হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হয়েছি আমরা। লক্ষ লক্ষ মানুষ এখনও দাস জীবন যাপন করছে। বাংলাদেশে আমাদের ভাইয়েরা অত্যাচারিত হচ্ছেন, মঠ মন্দির ধ্বংস করে মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গে সেই ঘটনা না হোক, সেই জন্যই এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিয়েছেন সন্তরা। তারা আমাদের আদেশ করেছেন, আসুন লক্ষ লক্ষ সংখ্যায় গীতা পাঠ করি, হিন্দুকে সংগঠিত করি, যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়, হিন্দুকে পরাধীন হতে না হয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে, যেখানে 10 বার ভগবান জন্মেছেন, সেজন্য গীতা পাঠের আয়োজন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আজকে কিছু লোক বলছে 90 আসল তাদের, থাকতেই সবাই পারে ওখানে, কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য। কিন্তু হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায় তবে তো চিন্তার বিষয়। আগামী বছর নির্বাচন, তার আগে এই গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন কি কোথাও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, পুরোটাই ভিত্তিহীন কথা। এবার নজর দেওয়া যাক এমন এক গুরুত্বপূর্ণ খবরে, যা আজ সারা দিন ধরে দেশ থেকে রাজ্যের রাজনীতিতে চর্চার কেন্দ্রে রয়েছে। মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাসের পরের দিনই 180 ডিগ্রি ঘুরে গেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। রবিবার তিনি জানালেন, এখনই বিধায়ক পদ ছাড়ছেন না তিনি, ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 22 ডিসেম্বরই নতুন দল ঘোষণা করবেন। তৃণমূলের বাধা অগ্রাহ্য করে মসজিদ তৈরির ঘোষণা করেন হুমায়ুন। ঘটনাক্রমে দল থেকে সাসপেন্ড হয়েছেন এবং শনিবার মসজিদের শিলান্যাস করেছেন। তাতে মানুষের অপ্রত্যাশিত সাড়া মিলেছে বলে দাবি বিধায়কের। তারপরেই তিনি জানালেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না, কারণ তাকে ভরতপুরবাসী বিধায়ক হিসেবে চান। তারাই নাকি বারণ করেছেন ইস্তফা দিতে। হুমায়ুনের কথায় জনগণকে সম্মান জানিয়ে ইস্তফার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলাম। এর আগে হুমায়ুন জানিয়েছিলেন, আগামী 22 ডিসেম্বর নতুন দল ঘোষণার আগে তৃণমূলের বিধায়ক পদ তিনি ছেড়ে দেবেন। তারিখও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আগামী 17 ডিসেম্বর কলকাতায় যাব, বিধানসভায় একটি বৈঠক রয়েছে, সেদিনই ইস্তফা দিয়ে আসব। তিনি আরও বলেছিলেন, স্ট্যান্ডিং কমিটির বৈঠকের পরেই তিনি পদ ছাড়বেন।
সেই হুমায়ুন রবিবার বলছেন ইস্তফা দিচ্ছেন না। তার কথায় বিধায়ক পদ ছাড়ছি না, এখন ইস্তফার কোনো প্রশ্নই নেই। আমাকে এলাকার মানুষ বিধায়ক করেছেন, মানুষ চাইছেন না আমি ইস্তফা দিই, তাই ইস্তফা দিচ্ছি না। রবিবার ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানকে চ্যালেঞ্জ করে হুমায়ুন ঘোষণা করেছেন এবার মুর্শিদাবাদে লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। এ নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য, গীতা আমাদের হৃদয়ে আছে, আমাদের আদর্শ। আমরা গীতা পাঠের বিরোধী নই, কিন্তু যারা গীতাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে আমরা তাদের বিরোধিতা করছি। উল্টোদিকে হুমায়ুন কবিরও বাবরি মসজিদের নামে বিষাক্ত সাম্প্রদায়িক মেরুকরণ করেছেন, দলকে কলুষিত করার চেষ্টা করেছেন। আমরা এরও তীব্র নিন্দা করি। হুমায়ুনের বিধায়ক পদ ছাড়া বা না ছাড়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। শাসক দলের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, অনেক বড় বড় লম্ফঝম্প করলেন, শেষে বুঝতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পিছন থেকে সরে গেলে আর বিধায়ক হতে পারবেন না, সেজন্যই তিনি পদ ছাড়তে চাইছেন না। বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না এখনই, তবে এবার নতুন দল গঠন নিয়ে বড় ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জানালেন আসাদুদ্দিন ওয়েসির এআইএমআইএম এর সঙ্গে জোট বেঁধে নতুন দল গড়বেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ওয়েসির সঙ্গে কথা হয়েছে বলে দাবি হুমায়ুনের। হুমায়ুন জানিয়েছেন ওয়েসির সঙ্গে কথা হয়েছে তাকে হায়দ্রাবাদ যেতে বলেছেন ওয়েসি। এআইএমআইএম এর সঙ্গে জোট বেঁধে নতুন দল করার কথা রয়েছে। শুধু তাই নয়, 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করে মুর্শিদাবাদে সম্মেলনও করার কথা ঘোষণা করেছেন হুমায়ুন। সংবাদ মাধ্যমে হুমায়ুন বলেন, আমি একটা রাজনৈতিক দল, আমাকে তো দল করতেই হবে। শুধু বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করেছে তৃণমূল। আগামী 22 তারিখ আমার নতুন দল হচ্ছে। সেই দল হওয়ার পরে আমি শীঘ্রই দলের রাজ্য সম্মেলন করব এই মুর্শিদাবাদে। আমার নতুন দল অন্য দলে যোগ দেওয়ার প্রশ্ন নেই, আমি দলের চেয়ারম্যান হব। 294টি আসনের মধ্যে 135টি আসনেই আমি লড়াই করব। বাকি আমার সঙ্গে এআইএমআইএম এর আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে কথা হয়েছে, ওনার সঙ্গে জোট করব। ওনার সঙ্গে কথায় বসেছি, হায়দ্রাবাদে ডেকেছেন আমাকে, সময় পেলেই যাব, মুখোমুখি বসবো ওনার সঙ্গে। দল গঠনের পর আমার যে কর্মী সম্মেলন হবে, রাজ্য সম্মেলন হবে মুর্শিদাবাদে, তাতে ওয়েসি সাহেবকে নিমন্ত্রণ করব। আমার সঙ্গে বসার জন্য উদ্গ্রীব ওয়েসি। শুধু ওয়েসি বা এআইএমআইএম নয়, নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবং বামেদেরও পাশে পেতে আগ্রহী হুমায়ুন। তিনি বলেন, এআইএমআইএম তো ফাইনাল, এর সঙ্গে যদি আইএসএফ আসে স্বাগত জানাবো। বামফ্রন্টের নেতারা থাকতে চাইলে আপত্তি নেই আমার, কংগ্রেসকে নিয়েও কোনো আপত্তি নেই। সকলকে নিয়ে আমার একটাই টার্গেট, বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে না দেওয়া এবং আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা। গতকাল রাতে ওয়েসির সঙ্গে ফোনে কথা হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন। বছর 2 পর কলকাতার ব্রিগেডে আয়োজিত হয়েছে গীতা পাঠ। লক্ষ্য নয়, এবারের লক্ষ্যমাত্রা 5 লক্ষ কণ্ঠ। রবিবার শহরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সাক্ষী থাকলো আরও এক সামাজিক পট পরিবর্তনের, যেখানে এলেন এক ঝাঁক সাধুসন্ত। উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতা নেত্রীরাও। উপস্থিত রয়েছেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত, নাম ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, তবে জনমানুষে পরিচিত বাগেশ্বর ধাম সরকার বলে। রবিবার ব্রিগেডের গীতা পাঠের মঞ্চ থেকে হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করলেন তিনি। বার্তা দিলেন বাংলাকে একজোট করার, আবার ইঙ্গিতে তোপ দাগলেন ভরতপুরের নিলম্বিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধেও। এদিন ধীরেন্দ্র কৃষ্ণ বলেন, প্রদেশ যখন এক হয় তখন দেশ তৈরি হয়। তাই বাংলার হিন্দুদের উদ্দেশ্যে আমার বার্তা, আপনারা যখন এক হবেন তখনই ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। লোকসভা ভোটের আগে 2023 সালের ডিসেম্বরে ব্রিগেডে আয়োজন করা হয়েছিল 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের। 2 বছর পর দোরগোড়ায় যখন বাংলার বিধানসভা নির্বাচন, ঠিক সেই আবহেই আবারও আয়োজিত হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আয়োজনের দায়িত্বে সেই সনাতন সংস্কৃতি সংসদ। অবশ্য একাংশের মতে নেপথ্যে বিজেপির মদত রয়েছে। রবি মঞ্চ থেকে হুমায়ুনের দিকেও ইঙ্গিতে আক্রমণ করেছেন বাগেশ্বর ধাম সরকার। এই গীতাপাঠ অনুষ্ঠানের 24 ঘন্টা আগে ব্রিগেড মঞ্চ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আয়োজিত হয়েছিল আরও একটি অনুষ্ঠানের, যা ঘিরে একাংশের উন্মাদনা উত্তেজনা একেবারেই কম ছিল না। শনিবার এই সময় বেলডাঙ্গা জাতীয় সড়ক 12 নম্বরের পাশে একটি খোলা জায়গায় বাংলার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার 24 ঘন্টা পরে শহরে গীতা পাঠের আয়োজন। দুটি ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্ররোচনা দেখছে ওয়াকিবহুল মহল। এদিন হুমায়ুনের বিরুদ্ধে তোপ দেগে বাগেশ্বর ধাম সরকার বলেন, যারা একসময় ভারতে আক্রমণ চালিয়েছিল তাদের নামাঙ্কিত এই দেশে কি কোনো কিছু তৈরি করা উচিত? আমাদের মাথায় রাখতে হবে, এটা বাবুরের দেশ নয়, রঘুবীরের দেশ। বাড়ি থেকে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। বালুরঘাট থানায় নিযুক্ত ছিলেন তিনি। স্থানীয়দের দাবি, এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল গোবিন্দ হালদার নামে ওই সিভিক ভলান্টিয়ারের।
অভিযোগ, ওই মহিলা অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস করার হুমকি দিচ্ছিলেন। পরিবারের দাবি, সে কারণেই আত্মহত্যা করেছেন 34 বছরের গোবিন্দ। শনিবার গভীর রাতে ঘর থেকে গোবিন্দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নিহতের বাড়ি বালুরঘাট পুরসভার 11 নম্বর বাটির এক গোপালন কলোনিতে। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে পাঠায়। রবিবার মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। গোবিন্দের পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। গোবিন্দের স্ত্রী, সংসার রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তার। সেই মহিলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। পরিবারের আরও অভিযোগ, ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে একাধিকবার টাকা আদায় করেছেন। সম্প্রতি আরও বেশি করে টাকার জন্য চাপ দিতে থাকে এবং তার জন্যই মানসিকভাবে ভেঙে পড়েন গোবিন্দ। তারপরেই চরম পদক্ষেপ করেন। কলকাতার বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে রবিবার সকালে ভেঙে পড়ল পুরনো একটি বাড়ির একাংশ। চাই পড়ে আহত হলেন এক প্রৌঢ়। তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনও যায়। যেখানে বাড়ির একাংশ ভেঙে পড়েছে তার অদূরে মেট্রোর জন্য খোঁড়াখুড়ির কাজ হয়েছিল। রবিবার সকালে বিবি গাঙ্গুলি স্ট্রিটের 107 নম্বর বাড়িটির একাংশ ভেঙে পড়ে। পুরনো এই বাড়িটি 4 তলায়। ঘটনায় আহত হন পাপ্পু সিং নামে এক ব্যক্তি। তার বয়স 59 বছর। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর বিশ্বরূপ দে, কলকাতা মেট্রোর আধিকারিকরা। বউবাজারের দুর্গা পেটুরি লেনের নিচ দিয়ে গিয়েছে কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট রুটের লাইন। এই লাইনের মাধ্যমে জুড়েছে ধর্মতলা থেকে শিয়ালদহ। স্থানীয়দের একাংশ অভিযোগ করেছিলেন, এই লাইনে মাটির নিচ দিয়ে মেট্রো চলাচলের কারণে স্থানীয় বাড়িগুলির একাংশে ফাটল দেখা দিয়েছে। সেই দুর্গ পিটুরি লেনের পাশে রাস্তায় ভেঙে পড়েছে বাড়ির একাংশ। যে বাড়িটি ভেঙে পড়েছে সেটি বেশ পুরনো বলে জানা গিয়েছে। বাড়ির সামনে থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানা এলাকা। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। রবিবার সকালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময়ের মধ্যে তাকে ধর্ষণ করে খুন করা হয়। বেশ কিছুক্ষণ পরে নির্যাতিতার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে একটি বাগান থেকে তার অর্ধনগ্ন দেহ উদ্ধার করেন স্থানীয়রা। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। খবর পেয়ে নোদাখালী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু মৃত্যু নিয়ে এখনই কিছু বলতে চায়নি পুলিশ। দেহ ময়নাতদন্তের পরে সঠিক কারণ জানা যাবে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। ধর্ষণ করে খুন নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে বাগান সংলগ্ন একটি বাড়ি সিল করেছে তারা। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নোদাখালী থানার পুলিশ। জাল নোট পাচারের অভিযোগে বিজেপির এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার অভিযুক্তকে আদালতে হাজির করানো হলে তার 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ নিয়ে রাজনৈতিক শোরগোল এলাকায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নদিয়ার ভীমপুর থানা এলাকায় শনিবার অভিযান চালানো হয়। তাতে দেবব্রত বিশ্বাস নামে এক বিজেপি নেতাকে আটক করা হয়। তার কাছ থেকে কয়েকটি নকল 500 টাকার নোট মেলে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত বিজেপির শক্তি প্রমুখ পদে রয়েছেন। কিন্তু তার গ্রেফতারের পরে বিজেপি দাবি করেছে দেবব্রত কোনো পদেই নেই। তবে অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছেন। তবে এ নিয়ে আক্রমণ শানাচ্ছে শাসক দল। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় জাল নোট লেনদেনের খবর আসছিল। সূত্র মারফত অভিযান চালিয়ে ভীমপুরের মাস্টারপাড়ার বাসিন্দা দেবব্রতকে পাকড়াও করা হয়। তল্লাশিতে কিছু টাকা পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় সেগুলি জাল বলে প্রমাণিত হওয়ায় দেবব্রতকে গ্রেপ্তার করা হয়। পুলিশের আরও বক্তব্য, উদ্ধার হওয়া জাল নোটগুলি কিভাবে ওই ব্যক্তির কাছে এলো, তিনি জাল নোটের কোনো চক্রের সঙ্গে যুক্ত কিনা, সেই সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। ভীমপুর থানায় নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা দেবব্রতের আর্থিক লেনদেন, যোগাযোগ এবং সম্ভাব্য জাল নোট চক্রের সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কিনা তা যাচাই করছেন। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তদন্তকারীরা নোটগুলি ফরেনসিক পরীক্ষায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তার রিপোর্টের উপর তদন্তের গতি প্রকৃতি নির্ভর করবে। পারদ ওঠানামা ট্রেন্ড চলছে ফের। তাপমাত্রা ক্রমাগত নামলেও রবিবার কিছুটা চড়ল দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে কোথাও এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই। ফলত বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সর্বত্র।
হাওয়া অফিস বলছে আগামী 7 দিনে রাজ্যে পারদ ওঠানামা চলবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বড় পরিবর্তন হবে না, একই রকম থাকবে তাপমাত্রা। শীতের আমেজ থাকবে সর্বত্র। তবে আবহাওয়া দপ্তর বলছে নতুন করে তাপমাত্রা না কমলে জাকিয়ে শীত এক্ষুনি ফিল হবে না দক্ষিণবঙ্গে। আপাতত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। শীতের আমেজ বজায় থাকবে, তবে উত্তরে হাওয়ার কারণে কুয়াশার সমস্যা হতে পারে। সকালে শিশির এবং কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সব জেলাতে কম বেশি কুয়াশা থাকবে, তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি নেই। আগামী 7 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না, আপাতত স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার সব জেলারই কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা কমে যেতে পারে, তবে সতর্কতা নেই। আপাতত বৃষ্টি হবে না উত্তরেও। শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ বাড়বে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।